নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক উল্লাস মল্লিকের লেখা মজার গল্প একদা এক নবকান্ত। গল্পটি সকল শ্রোতার কথা মাথায় রেখে সামান্য পরিমার্জন করা হয়েছে। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি কোনো এক বুধবার সকালে চালতাবেড়ের নবকান্ত ঘোষণা করলো সে সুইসাইড করবে। সুইসাইড মানে আত্মহত্যা, এবং সেটা করবে এখনই, এই মুহূর্তেই। ঝগড়াঝাটি মান অভিমানের সময় অনেকেই এমন ভবিষ্যৎ পরিকল্পনার কথা ঘোষণা করে দেয়, কিন্তু সে নেহাতি কথার কথা। স্বামীর তাস খেলাকে কেন্দ্র করে সকালে স্ত্রী হয়তো বলল এমন কথা, কিন্তু সেই দিনই সন্ধেবেলা যখন স্ত্রীর শপথ অনুযায়ী তার বডি মর্গে থাকার কথা, দেখা গেল দুজনে সেজে গুজে হাসি মুখে দেবদাস দেখতে যাচ্ছে। অথবা বাপ ছেলেকে বলল, ওই মেয়েকে যদি বিয়ে করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। কিন্তু বাস্তবে দেখা গেল সেই মেয়েকেই বিয়ে করেছে ছেলে, এবং বৌমার হাতের রান্না ছাড়া শ্বশুর মশাইয়ের মুখে রোচে না। কিন্তু এই ক্ষেত্রে পরিস্থিতি অন্যরকম। আত্মহত্যা করবে বলে নবকান্ত একেবারে গাছে চড়ে বসেছে, সঙ্গে আত্মহত্যার সরঞ্জাম, অর্থাৎ দড়ি একটা। এই দড়ি গাছের ডালে বেঁধে ঝুলে পড়বে সে, এমনই পরিকল্পনা তার। চালতাবেড়িয়ার মণ্ডল পাড়ায় শিব মন্দিরের সামনে ছোট্ট এক ফালি জমি, সেখানে কটা আম, জাম, নিম গাছ। এর মধ্যে একটা আম গাছে উঠেছে নবকান্ত। বেশ প্রাচীন গাছ, মোটা গুড়ি সোজা উঠে গেছে অনেকটা। তারপর শুরু হয়েছে ডালপালা। এই গাছে ওঠা সহজ নয়, কিন্তু নবকান্ত গাছে উঠতে ওস্তাদ, তাই সহজেই উঠে পড়েছে গাছের উপর দিকে। সঙ্গে দড়ি নিয়েই উঠেছে এবং চিৎকার করে ঘোষণা করেছে আত্মহত্যা করবে। নবকান্ত যখন এই গল্পের নায়ক, তখন তার সম্পর্কে দু চার কথা বলে নেওয়া দরকার। নবকান্তকে অবশ্য খলনায়কও বলা যায়। গল্পের আর পাঁচটা চরিত্রকে সে যেমন হেনস্থা করেছে, তাতে তাকে নির্দ্বিধায় খলনায়ক বলা চলে। চালতাবেড়ের হারাধন দাসের দুই ছেলের মধ্যে নবকান্ত বড়, ছোটটার নাম শিশুকান্ত। বছর দুই আগে অল্প ব্যবধানে নবর বাবা মা দেহ রেখেছে। দুই ভাই পৃথকন্য, অর্থাৎ আলাদা সংসার। নবর সংসারে নব আপাতত একা। বছর পাঁচেক আগে ফাল্গুনের এক গোধূলি লগ্নে পাথরডাঙ্গা নিবাসী গৌর হরিদাসের ছোট মেয়ে শিবানীর সঙ্গে বিয়ে হয়েছিল বটে নবকান্ত, কিন্তু সে বিয়ে টেকেনি, টেকার কথাও নয়। নব এমনিতেই তার কাটা, অকারণে ভেজর ভেজর বকে। স্থায়ী কোনো কাম কাজ নেই তার, সারাদিন হাটে বাটে ঘুরে বেড়ায়। কেউ বলল, নব আমার বাগানটা পরিষ্কার করে দে তো, পয়সা দেব। তো নব করে দিল। কেউ নবকে দিয়ে পুকুরের পানা সাফ করিয়ে নিল। কোনো চায়ের দোকানে জল তুলে দিয়ে 2 পয়সা পেল নব। কেউ আবার বলল, নব গা হাতটা ভালো করে মাসাজ করে দে। কিন্তু মুশকিল হচ্ছে, এসব খুচরো রোজগার যেটুকু করে সবটুকুই চুল্লুক থেকে চলে যায় তার। তাই বউ পালানোর পক্ষে নব একেবারে উপযুক্ত লোক। তাই শিবানী পালিয়েছে, আর যাবার সময় জোর গলায় ঘোষণা করে গেছে যেন নব মরলে তাকে একটা খবর দেওয়া হয়, কারণ তখন শাঁখা সিঁদুর তোলার একটা দায়িত্ব বর্তায় তার উপর। তা এ হেন নব আত্মহত্যা করলে কারো কিছু যায় আসে না। এমন কত মানুষ রোজ উবে যাচ্ছে পৃথিবী থেকে। কিন্তু দেখা গেল ব্যাপার অত সহজ নয়। নবর এই ঘোষণা শুনে প্রথমেই বেরিয়ে এলো তার ভাই বউ পূর্ণিমা। আম গাছের নিচে দাঁড়িয়ে প্রবল কাকুতি মিনতি করতে লাগলো, দাদা অমন কাজটা করবেন না, নেমে আসুন। এমন শুনে মনে হতেই পারে ভাসুর ভাদ্যর বউয়ে দারুণ সম্পর্ক। ভাসুরের ভালো মন্দের প্রতি সজাগ দৃষ্টি পূর্ণিমার, কিন্তু অতীত তথ্য এমন কথা বলছে না। মাঝে মধ্যেই খুঁটিনাটি নানা বিষয় নিয়ে দুই ভাইয়ে লাগে। স্বভাবতই তখন স্বামীর পক্ষ নেয় পূর্ণিমা। এই তো কদিন আগেই একটা যৌথ নারকোল গাছ থেকে নারকোল পাড়িয়ে বিক্রি করে দিয়েছিল নব। শিশুকান্ত তখন বাড়ি ছিল না, কিন্তু শিশুকান্তর অভাব বুঝতে দেয়নি পূর্ণিমা। এক গলা ঘোমটা টেনে ভাসুরের প্রতি এমন বাক্যবাণ নিক্ষেপ করেছিল যে নবর টাটকা নেশা ছানা কেটে গিয়েছিল।
সেদিন পূর্ণিমা একটা বিশেষ খেদোক্তি করেছিল। ওপরওয়ালা রোজ দিন এত মানুষকে টেনে নিচ্ছে, কিন্তু এই মরা খেকোটার দিকে একবারও নজর পড়ছে না কেন? সেই পূর্ণিমাই আজ করুণ গলায় বলল, দোহাই দাদা, আপনি নেমে আসুন গাছ থেকে। নব হুঙ্কার ছেড়ে বলল, কেন? আমি নামবো কেন? আমি গলায় দড়ি দিচ্ছি, তাতে তোর বাপের কি? পূর্ণিমা বলল, না, তা বললে হয় না দাদা, আপনি নেমে আসুন। নব বলে, যখন খারাপ কথা বলো তখন মনে থাকে না? পূর্ণিমা বলে, সে দাদা পাশাপাশি বাস করতে গেলে অমন হয়, তাও মানছি ঘাট হয়েছে, এই আমি নাক কান মলছি দাদা, আপনি নেমে আসুন। বলে পূর্ণিমা সত্যি নিজের নাক মলে নেয়। নব বলে, ওসব জানি না, মরবো যখন একবার মন করেছি তখন মরবই। পূর্ণিমা বলে, ঠিক আছে দাদা, মরার যখন অত ইচ্ছে মরুন, কিন্তু আজকে বাদ দিয়ে কাল মরুন। নবকান্ত বলে, কাল কেন, আজই মরবো আমি, আজও যা কালও তাই। পূর্ণিমা বলে, আজ যে আমার ঘরে সত্যনারায়ণ পুজো, সব জোগাড় হয়ে আছে, আর আপনি মরলে আমাদের কালা ওষুধ হবে যে দাদা। নব বলে, ও সব সত্যনারায়ণ ফারান জানি না, আজই মরবো। পূর্ণিমা হাত জোর করে বলল, শুধু একটা দিন তো দাদা, এটুকু করতে পারছেন না? একদিন পরে মরলে কি এমন ক্ষতি? আর না হয় আজই মরবেন, সন্ধ্যেবেলা পুজোটা হয়ে গেলে সিন্নি খেয়ে মরবেন। দেখতে দেখতে বেশ ভিড় জমে যায় গাছের নিচে। সেই ভিড়ের মধ্যে রায়বাড়ির ছোট ছেলে অংশুমানও আছে। সেই এবার চিৎকার করে জিজ্ঞাসা করে, নব, তুই মরবি বা কেন? নব বলে, সে অনেক ব্যাপার। অংশুমান বলে, আরে সেটাই তো শুনতে চাইছি তোর থেকে, আর কি জন্য মরবি তুই? নব বলে, তোমাকে বলবো কেন? মরবো বলেছি, মরবো, ব্যাস, কারো কথা শুনবো না। দৌড়তে দৌড়তে এলেন যদু মণ্ডল। জানে যাবেন বলে প্রস্তুত হচ্ছিলেন, সেই সময় পেলেন সংবাদটা। তাদের আম গাছে নব গলায় দড়ি দিচ্ছে, তাই গামছা পরেই চলে এসেছেন তিনি। যদিও গাছের মালিকানা তারই, এমন কথা হলফ করে বলা যাবে না, কারণ ভাই মধু মণ্ডলের সঙ্গে আজ টানা 10 বছর এই গাছ নিয়ে মামলা চলছে। মামলার মীমাংসা হলে তবেই বলা যাবে গাছ কার, যদুর না মধুর। যাই হোক, গাছের নিচে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন যদু, আই নব, নব। নব বলল, কি? নেমে আয়, নেমে আয় বলছি। নব বলে, কেন? তোর বাপের গাছ। নব বলে, আমি কি বলেছি নাকি? তবে নেমে আয়, আমি গলায় দড়ি দেব। যদু বলেন, তোর যা ইচ্ছা করগে যা, কিন্তু এ গাছে নয়, তুই অন্য গাছে দে। নব বলে, আমি এই গাছেই দেব মন করেছি, এই গাছেই দেব। খবরদার নয়, গর্জে ওঠেন যদু, নেমে আয় বলছি। নব বলে, আরে নামবো বলে উঠেছি নাকি? গাছে তো একেবারে কাঠ পিঁপড়ে চাষ করে রেখেছো, জ্বালিয়ে দিল একেবারে। মধু মণ্ডল বাজারে গিয়েছিলেন, সবে এক আঁটি লাউ শাক কিনেছেন, তখনই পেলেন সংবাদটা। লাউ শাক হাতে নিয়ে দৌড়ে এলেন, এসে দাদা যদু মণ্ডলের মতে তরপাতে লাগলেন। মামলার জন্য দু ভাইয়ে বাক্যালাপ নেই, কিন্তু এই সংকট মুহূর্তে সে নিয়ম ভেস্তে গেছে। দু ভাই সলা পরামর্শ করছেন, পাগলটা যদি সত্যি গলায় দড়ি দেয় তাহলে গাছটার বদনাম হয়ে যাবে। বছর বছর প্রচুর আম ফলে এই গাছে, সেই আম পাড়া নিয়ে দু ভাইয়ে খিটিমিটিও লাগে। এবছরও প্রচুর ফলেছে, মামলায় যেই জিতুক পরে আম পাড়ানোর লোক পাওয়া যাবে না। গলায় দড়ি দেওয়া গাছে চট করে কেউ উঠতে চায় না, তাই যেমন করেই হোক পাগলটাকে নামাতে হবে। কিন্তু এ গাছে উঠবে কে? মধু মণ্ডলের হঠাৎ চোখ পড়লো, একটু তফাতে দাঁড়িয়ে আছে বাবলু, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি ফুঁকছে। গাছ পাইয়ে হিসাবে বাবলুর নাম আছে। মধু গিয়ে বাবলুকে বললেন, এই বাবলু, কিছু একটা ব্যবস্থা কর। বাবলু বিড়িতে একটা টান দিয়ে বলল, সে কি করব? গাছে উঠ একবার, নামা পাগলটাকে। বাবলু বলল, সে এখন আবার গাছে কে উঠবে? আমাকে তো এখন হালদার পাড়ায় যেতে হবে। এই গাছ তো তোর কাছে জল ভাত, একবার উঠতে আর কতক্ষণ লাগবে? সে শরীরটা আজ ভালো নেই গো। যদু মণ্ডলও পা পা করে এগিয়ে এসেছেন পাশে। বুঝলেন তাল বুঝে বাবলু কিছু খিঁচে নিতে চাইছে, তিনি তাই সরাসরি প্রসঙ্গে এলেন, বললেন, তোকে কিছু দেবো খন, তুই উঠে পড়। বিড়ি ধরিয়ে একটা টান দিয়ে বাবলু বলে, সে কত?
সে বুঝেই দেবো খন, তুই ওঠ না আগে। বাবলু বলে, সে শুনি না কত দেবে। দরাদরি শুরু হয় দুপক্ষের। বাবলু চাইছে 100 টাকা, যদু মধু 20-র ওপর উঠতে নারাজ। শেষে 50 টাকায় রফা হয়। দু ভাই ঠিক করে নেয় হাফ হাফ শেয়ার করবেন। দরাদরি চলছে যখন চিন্টুর মায়ের কালো ছাগলটা মধুর হাতে ধরা লাউ শাকের ডগা মশমশিয়ে খেয়ে নেয়। কিন্তু তখনই সেখানে উগ্রচণ্ডী মেজাজে হাজির হয় বাবলুর বউ সন্ধ্যা। সে খবর পেয়েছে পাগল নামাতে তার স্বামীকে কাছে তোলা হচ্ছে। এসেই তুল কালাম শুরু করে দেয় সন্ধ্যা। পাগল যদি গাছের ওপর থেকে ঠেলে ফেলে দেয় তার স্বামীকে, তখন কি হবে? কে দায়িত্ব নেবে? চিৎকার করতে করতেই স্বামীর হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে চলে যায় সন্ধ্যা। প্রায় দৌড়তে দৌড়তে আসেন পঞ্চায়েত প্রধান শিবতোষ পাল। তাঁর এলাকায় একটা লোক দিনে দুপুরে জনসমক্ষে গলায় দড়ি দিচ্ছে, এ তো ভালো কথা নয়। এলাকার বদনাম। শিবতোষ অপস্থলে পৌঁছতে একটু শোরগোল ওঠে। নেতা বলে কথা, ভাবটা এমন, প্রধান এসে যখন গেছে তখন একটা কিছু বিহিত হবেই। শিবতোষকে ঘিরে ছোটখাটো একটা ভিড় জমে যায়। নানা জনের নানা দাবি। শিবুদা, একটা ব্যবস্থা করুন, একটা লোক এভাবে মরবে সেটা আবার হয় নাকি? শিবতোষ, দেখুন একটু, আপনারা যদি না দেখেন তো কে দেখবে? সরকার থেকে একটা স্টেপ নিন। শিবতোষ কাণ্ড দেখছে। যত পাগল ছাগল জোটে এখানে, নামিয়ে এনে ঠাঁটিয়ে দুটো থাপ্পড় দাও তো, চ্যাংড়ামি। শিবতোষ একটু এগিয়ে যান, তারপর চিৎকার করে বলেন, এই নবা, নেমে আয়। নব একটু ভুরু কুচকে তাকায়, তারপর বলে, কেন? শুধু শুধু মরবি কেন? নব বলে, শুধু শুধু কে বললো? কি জন্য তাহলে? ব্যাপার আছে। ঠিক আছে, শিবতোষ বললেন, তোর যা বলার আমাকে বল, আগে নেমে আয়। নব বলে, তোমাকে বলে কি হবে? শিবতোষ বললেন, আমি তো সমস্যা মিটিয়ে দেব। একটু চুপ করে থাকে নব, তারপর বলে, সে তুমি না বহুত ধব্বাজ আছো। শিবতোষ ধমকে ওঠেন, এই, কি বাজে কথা বকছিস? বাজে কথা নয়, নব বলে, গেলবার ভোটের আগে তুমি বললে, নব ভোটটা দে, তোর ঘরের চালটা সারিয়ে দেব আর তোর বউকে ফিরিয়ে আনবো। তা ভোট তো দিলুম, কিছুই তো হলো না। শিবতোষ বললেন, ঠিক আছে, কালই তোর চাল মেরামতের ব্যবস্থা করছি, আর তোর বউকেও। শিবতোষের কথা শেষ হওয়ার আগেই নব বলে ওঠে, ওসব আর শুনছি না, মরবো বলেছি, মরবো, আজই মরবো। ততক্ষণে হাজির হয়ে গেছেন রুইদাস ঘোষ, শিবতোষের বিরোধী নেতা। তিনি একপাশে দাঁড়িয়ে মজা দেখছেন। ভাবখানা এমন, তোমরা এখন ক্ষমতায়, সুতরাং খেলা তোমরা সামলাও। খবরের গন্ধে হাজির চালতা বেরিয়া বার্তার সম্পাদক শিশির সাহা। গ্রাজুয়েশনের পর চাকরি বাকরি না পেয়ে কিছুদিন টিউশন করে শিশির। তারপর মিউচুয়াল ফান্ড, চিট ফান্ড এইসব চক্কর ঘুরে এখন সাংবাদিকতায় থিতু হয়েছে। শিশির এসে প্রথমে কুট চোখে চারদিক পর্যবেক্ষণ করে নেয়। গাছতলায় দাঁড়িয়ে খচখচ করে ছবি তোলে মোবাইলে। কাণ্ড দেখে নবও কিছুটা অবাক, সেও তাকিয়ে আছে শিশিরের দিকে। শিশির বলে, আচ্ছা নবকান্ত বাবু, আপনি সুইসাইড করতে চাইছেন কেন? এবার একটু ঘাবড়েই যায় নবকান্ত। এই লোকটা তার ছবি তুললো, তারপর আপনি আজ্ঞে করছে, কে লোকটা? তাই সে চুপ করে থাকে। শিশির বলে, চুপ করে থাকবেন না নবকান্ত বাবু, কেন সুইসাইড করছেন সেটা বলে যান, সবাইকে সেটা আমরা জানাবো, সবার জানা উচিত। নব এবার বলে ওঠে, ওসব জানি না, মরবো ঠিক করেছি, মরবো, তাতে কার কি? শিশির বলে, হ্যাঁ সে তো মরবেনই, ওই ব্যাপারে আমি আপনাকে বাধা দেব না, আমি শুধু কারণটা জানতে চাইছি, জেনে আমার কাগজে লিখবো, 5 জন জানবে, এটুকুই আমার ডিউটি। নব হঠাৎ পট করে একটা কাঁচা আম ছেড়ে গাছ থেকে, তারপর সাই করে ছুঁড়ে মারে শিশিরকে। শেষ মুহূর্তে সরে গিয়ে আঘাত এড়ায় শিশির। গাছতলা থেকে একটু সরে আসে শিশির, সরে এসে আবার ছবি তুলতে থাকে মোবাইলে। তপনের ঠাকুরমার বয়স 80 পেরিয়েছে, কানে কিছু শুনতে পান না, কোমরে আর হাঁটুতে বাত, খুঁড়িয়ে খুঁড়িয়ে এসেছেন। নবকান্তকে দেখে বললেন, ওরে নবা, আমাকে ভালো দেখে একটা আম পল্লব ভেঙে দে তো, 7 পাতার দিবি কিন্তু। শুভশ্রীদের দোতলার ছাদ থেকে আম গাছটা সোজা দেখা যায়। ছাদে উঠেছিল শুভশ্রী। মাতাল নব গাছের উঁচু ডালে উঠে সুইসাইড করতে যাচ্ছে।
সেও মোবাইলে কটা ছবি তুলল, তারপর ঘরে এসে ফেসবুকে পোস্ট দিল। সঙ্গে সঙ্গে লাইকের বন্যা, প্রচুর কমেন্টও আসছে। কারণ জানতে চাইছে অনেকে। কেউ দেশের আর্থসামাজিক অবস্থাকে দায়ী করছে, কেউ করছে সরকারকে। সরকারকে দায়ী করছে যারা, তাদের সমালোচনা করে অনেকে পোস্ট দিচ্ছে। তাদের বক্তব্য, সরকারকে ঠিকমতো কাজ করতে দিচ্ছে না বিরোধী পক্ষ, তারা উন্নয়নে বাধা দিচ্ছে, আর তার ফলেই ঘটছে এই ধরনের আত্মহত্যা। এর মধ্যে কয়েকজন অবশ্য আমেরিকাকেও দায়ী করেছে, আমেরিকার আগ্রাসী সাম্রাজ্যবাদী নীতি নাকি। নানা দিক থেকে ছবি তুলে শিশির শিবতোষের পাশে এসে দাঁড়ায়। টেনশন সিগারেট ধরিয়েছেন শিবতোষ। শিশির বলে, শিবতোষ স্যার, ব্যাপারটা কিছু বুঝতে পারছেন? শিবতোষ মাথা নাড়েন। না, কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমাকে তো একটা কিছু লিখতে হবে। শুনেছি লোকটা নাকি খুব গরিব। তা বটে, তাহলে কিভাবে লিখে দেব? খেতে না পেয়ে আত্মহত্যা করেছে। চমকে ওঠেন শিবতোষ। বলেন, তোমার কি মাথাটা গেছে শিশির? অনাহারে আত্মহত্যা, ব্যাপারটা কি পরিমাণ হইচই ফেলে দেবে বুঝতে পারছো? অপোনেন্ট ছেড়ে কথা বলবে। আর তাছাড়া সুইসাইড তো করেনি এখনো। তোমাদের সবেতেই বাড়াবাড়ি। শিশির বলে, কিন্তু শিবতোষদা, সুইসাইড করলেও নিউজ, না করলেও নিউজ। আজ যখন আমরা ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছি, মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছি, তখন দেশের একটা মানুষ না খেতে পেয়ে সুইসাইড করতে যাচ্ছে। এই নিউজ তো আমার ফ্রন্ট পেজে যাবে। শিবতোষ শিশিরের হাতটা চেপে ধরে, তারপর গলা নামিয়ে বলে, এটা তুমি চেপে যাও, তোমার ব্যাপারটা আমি দেখছি। কোথায় আর দেখছেন? একটু ক্ষোভের গলায় বলে শিশির। পুজোর সময় একটা ফুল পেজ অ্যাড চেয়েছিলাম, দেওয়া হলো কোয়ার্টার পেজ, তাও এখনো পেমেন্ট পাইনি। শিবতোষ শিশিরের হাতে একটু চাপ দিয়ে বললেন, কাল একবার পঞ্চায়েত অফিসে এসো, আমি থাকবো, হয়ে যাবে। বিরোধী নেতা রুই দাস এতক্ষণ চুপ করেছিলেন, এবার তিনি মুখ খোলেন। চিৎকার করে বলেন, নবা, মরবি তাহলে? নবা বলে, হ্যাঁ বলছি তো। রুই দাস বলেন, তুই কি কোনো সুইসাইডাল নোট লিখেছিস? নব একটু অবাক হয়ে বলে, সেটা আবার কি? মানে তোর মৃত্যুর জন্য কে দায়ী এটা কি লিখেছিস কোথাও? নবা একটু চুপ করে থাকে, তারপর বলে, সেটা তোমাকে বলবো কেন? সুইসাইডাল নোট কথাটা যেন আতঙ্ক ছড়িয়ে দিল গাছের নিচে দাঁড়ানো মানুষের মধ্যে। এদের মধ্যে অনেকেই নবার পিছনে লাগে, অকারণে থাপ্পড় মারে, লাথি মারে, অনেকে কাজ করিয়ে পয়সা দেয় না। এদের সবার মনে গেঁথে গেল কথাটা। থমথমে হয়ে উঠল পরিবেশ, কুচকুচ ফিসফাস। এর মধ্যে একটা প্রশ্ন উঠল, নবা কি লিখতে পড়তে পারে? সঠিক উত্তর কেউই দিতে পারছে না। অগত্যা ঠিক হলো, নবাকে গাছ থেকে নামাতেই হবে, কিছুতেই মরতে দেওয়া যাবে না ওকে। শিবতোষ তার পার্টির ছেলে পল্টুকে ডাকে, বলে, পল্টু, তোদের একটা বড় মই আছে না? পল্টু বলে, হ্যাঁ। মইটা গাছে লাগিয়ে উঠে জানা, নামা না বেটাকে। আগে তিনি পল্টু গা হাত পা টিপিয়ে নিয়েছে নবকে দিয়ে। শর্ত ছিল চা পাউরুটি খাওয়াবে, কিন্তু কাজ মিটে যাওয়ার পর পল্টু ভাগিয়ে দিয়েছে তাকে। তাই তার মনের মধ্যেও প্রবল টানাপোড়েন চলছিল এতক্ষণ। সে দৌড়ে গিয়ে মইটা নিয়ে এলো বাড়ি থেকে। মইটা লাগালো গাছের গায়ে, দেখে চিৎকার করে উঠল নব, খবরদার বলছি, কেউ গাছে উঠবে না কিন্তু। কিন্তু তার কথা কে শোনে? মই বেয়ে একটু একটু করে উঠতে লাগলো পল্টু। নব তখন আরো উঁচু একটা ডালে উঠতে যায়, আর তখনই অসাবধানেই বুঝি দড়িটা পড়ে যায় হাত থেকে। দৌড়ে গিয়ে দড়িটা কুড়িয়ে নেন শিবতোষ। দড়ি পড়ে যেতে একটু ভ্যাবাচাকা খায় নব, তারপর চিৎকার করে, আমার দড়ি আমায় দিয়ে দাও। শিবতোষ বলেন, তুই এবার নাম হতভাগা। নব বলে, নামবো কেন? আমি তো গলায় দড়ি দেব। দেওয়াচ্ছি তোকে দড়ি, নাম একবার, চপকে পিঠে চামড়া তুলে দেবো আজ। এতগুলো মানুষকে শুধু শুধু হ্যারাস করা। চিৎকার করলেন শিবতোষ। নব বলে, খারাপ হয়ে যাবে কিন্তু, আমার দড়ি আমাকে দিয়ে দাও। শিবতোষ কড়া ধমক দিয়ে ওঠে, নাম বলছি আগে। না, নামবো না, আমি গলায় দড়ি দেব, দেবই দেব। কার তাতে কি, আমি কাউকে ভয় খাই না। তোরা সবাই মরবি, সব শ্মশানে যাবি। প্রবল চিৎকার করতে থাকে নবকান্ত। গলার শির ফুলে ওঠে, মুখ দিয়ে থুতু ছিটকে বেরোয়।
যে ডালটা ধরেছিল রাগের চোটে সেই ডাল ধরেই ঝাঁকাতে থাকে। ঝাঁকুনি খেয়ে ডালের আমগুলো টুপটাপ পড়তে থাকে নিচে। আম পড়ছে, আম পড়ছে, হই হই করে ওঠে সকলে। প্রবল হুড়োহুড়ি গুঁতোগুতি পড়ে যায়। সবাই আম কুড়োতে ব্যস্ত। গাছের ওপর পাগলাটা কি বলছে এখন তা নিয়ে মাথা ব্যথা নেই কারো। শুনছিলেন লেখক উল্লাস মল্লিকের লেখা গল্প একদা এক নবকান্ত। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।